আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ছাত্রলীগ কখনো বলে নাই তারা ক্যাম্পাসে নিষ্ক্রিয় হয়ে গেছে। এমনকি আমার সঙ্গে সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনান তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এখনো সক্রিয় অবস্থান আছে, তাদের নেতা কর্মী শিক্ষার্থীরা এখনো সক্রিয় আছেন, তারা ছাত্রলীগের রাজনীতিতেই বিশ্বাস করেন। কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোথাও বা কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা তো তারা কখনোই বলে নাই, বা পৃথিবীর কোথাও সংগঠনকে নিষিদ্ধ করলেই এমন ঘটনা ঘটিয়ে ফেলা যায় না। বাংলাদেশে শেখ হাসিনা যখন ঘোষণা দিয়েছেন যে তিনি 2026-এর মধ্যেই দেশে ফিরবেন, এবং যখন বাংলাদেশ জুড়ে সারা দেশ জুড়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন সমূহের যেসব মিছিল চলছে, সকল পুলিশি বাধা, প্রশাসনিক বাধা, গ্রেফতার, মামলা উপেক্ষা করে সেসব ক্ষেত্রে ছাত্রলীগকে ভীষণ অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে, তখন খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ আবারও সক্রিয় হয়ে উঠেছে এ খবর পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনোই ছাত্রলীগ মুক্ত অবশ্য হয় নাই। মানে 2024-এর জুলাইয়ের মাঝামাঝি সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়তে হয়েছিল, এবং এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করা হলেও ছাত্রলীগ যে এভাবে উবে যায় নাই, এর মধ্যে যদিও বা শত শত হাজার হাজার শিক্ষার্থী স্ট্যাটাস বাতিল করা হয়েছে, ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তাদের ডিগ্রি বাতিল করা হয়েছে, কিন্তু এরপরেও ছাত্রলীগকে ঠিক সারা বাংলাদেশে যেমন আওয়ামী লীগকে ধুয়ে মুছে ফেলা যায় নাই, ঠিক তেমনি ভাবেই বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকেও যে ধুয়ে মুছে ফেলা যায় নাই ছাত্রলীগ থেকে, ছাত্রলীগের নেতা কর্মী সমর্থকদের থেকে, সেটা এ থেকেই বোঝা যাচ্ছে যে এখন আবারও এ আশঙ্কা আওয়ামী লীগ বিরোধী শিবিরে ভীষণভাবে দানা বেঁধে উঠেছে যে খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সংগঠিত হয়ে পড়েছে। বিশেষ করে মে মাসের শুরুতে ছাত্রলীগ ব্যাপক যখন একটা প্রতিকূল সময়, তখন ঝটিকা মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। শুধু ঝটিকা মিছিল করেছে তাই নয়, এই বছর যেমনটা শুরু হয়েছে বা গত বছরের শেষ দিক থেকে আওয়ামী লীগ যেমনটা শুরু করেছে, মানে রীতিমতো ব্যানারে লেখা থাকে কোন নেতা কোথায় মিছিল করাচ্ছেন, কাদের অনুসারীরা এই মিছিল করছেন এবং কার আয়োজনে এগুলো হচ্ছে। ঠিক তেমনি ভাবে ওই যে মে মাসের 2 তারিখে যে মিছিলটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংগঠিত করে ছাত্রলীগ, সেটাতে ঢাবির স্যার এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাসিফ নেতৃত্ব দিয়েছিলেন। পরে কিন্তু নাসিফ এবং তার সঙ্গে থাকা মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে গ্রেফতার করা হয়, এবং এরপর 11ই মে তাদের আদালতে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের রিমান্ডও মঞ্জুর করা হয়। কিন্তু এরপরই আবার 20 মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ছাত্রলীগের ব্যানার নিয়ে অবস্থান নিয়েছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের প্রশিক্ষণ সম্পাদক, টিএসআই জাওয়াদ এবং সূর্য সেন হল ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ওমর ফারুক। এরপর জুন মাসের 1 তারিখে এসে রীতিমতো ডাকসুর সামনে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। তাতেও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাইম, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শিবলি সাদিক, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাজীব জামান, বিজয় 71 হলের সাংগঠনিক সম্পাদক মুহিবুল ইসলাম বিজয়, স্যার এফ রহমান হলের উপ সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসাইন, হাজি মোহাম্মদ মহসিন হলের উপদপ্তর সম্পাদক সাব্বির হোসেন খোকাজি উপস্থিত ছিলেন। একদম নাম ঠিকানা পদবি ধরে সেসব সেদিনই প্রকাশিত হয়ে যাওয়ার পরেই প্রশ্ন করেছিলাম, তার মানে ছাত্রলীগই এখন তাদের নাম মানে বীর দর্পে অবিচল থেকে সরবরাহ করছে সংবাদ মাধ্যমকে, তাদের পদ পদবি সহ জানান দিয়ে যে এরা এই হলে ছাত্রলীগ করেন, এরা মিছিল করছেন, এরা মৌন মিছিল করছেন, পারলে ঠেকা, মানে পরিস্থিতিটা ছাত্রলীগ ওই পর্যায়ে নিয়ে গেছেন। এরপর কিন্তু 5ই জুন ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপ আন্তর্জাতিক সম্পাদক শেখ মোহাম্মদ নাইমের নেতৃত্বে 2টো বাইকে 5 জন এসে আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদকে শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মূল ফটকে ছাত্রলীগের ব্যানার টানান। প্রতিটি ঘটনা সংবাদ মাধ্যমে এসেছে, প্রতিটি ঘটনা ছবি সহ এসেছে। ভোরে
হোক, দুপুরে হোক, সকালে হোক, বিকালে হোক, ঝটিকা মিছিল হোক, তার মানে এগুলো ছাত্রলীগই জানান দিতে চাইছে। এই পুরো পরিস্থিতিতে একরকমের যে নড়ে চড়ে বসেছে আওয়ামী লীগ বিরোধী শিবির, সেটা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার সক্রিয় হয়ে গেছে, এই যে স্বীকারোক্তি, মানে এত প্রতিরোধ, সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে আছে ছাত্র শিবির, ছাত্র দল পর্যন্ত 2024 আগস্টের পর থেকে কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আনুষ্ঠানিকভাবে ঢুকতে পারে নাই, কমিটি ঘোষণা করতে পারে নাই। সেখানে ছাত্রলীগ রীতিমতো পদ পদবি ঘোষণা করে, মানে কমিটি সক্রিয় রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, এটা স্বীকার করে নেওয়া যে কতটা কষ্টের এবং আতঙ্কের এবং শঙ্কার আওয়ামী লীগ বিরোধী শিবিরের জন্য, সেটা কিন্তু সহজেই অনুমেয়। তবু তাদেরকে এই যে স্বীকার করে নিতে হচ্ছে, কারণ শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে রীতিমতো নাম পরিচয় দিয়ে ছাত্রলীগ মৌন মিছিল করেছে, দাঁড়িয়ে থেকেছে, মানববন্ধন করেছে। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও সেটা ঘটেছে। এই অবস্থায় এখন কিভাবে গুপ্ত থেকে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে, এই খবর প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। তারা লিখছে, ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। এরপরে আপনি যদি ঢুকে মানে খবরটা পুরো পড়েন, আপনি বুঝবেন যে কোনো ছদ্মবেশে ছাত্রলীগ কাজ করছে না। আমার দেশ সহ আওয়ামী লীগ বিরোধী শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় যেসব শিক্ষার্থীরা, তাদের মধ্যেই ছাত্রলীগ দেখতে পাচ্ছেন, সেটা একটা দিক। অন্যদিকে এই যে ছাত্রলীগের পদ পদবীধারীরা মিছিলে বেরিয়ে আসছেন, মৌন মিছিলে বেরিয়ে আসছেন, সেটা আরেকটা দিক। কিন্তু এরা কেউই, কোনো পক্ষই ঠিক সাদিক কায়েমদের মতো বা হাসনাত আব্দুল্লাহ সার্জিসদের মতো ছাত্রলীগের পদ নিয়ে ছাত্র শিবিরের রাজনীতি করছিলেন ভেতরে ভেতরে, এর কোনো খবর এটার মধ্যে নাই। মানে এখন এদেরকেও ছাত্র শিবিরে গুপ্ত রাজনীতি করে করে ছাত্রলীগের রাজনীতির প্রসার ঘটাচ্ছেন, এমন গোপন রাজনীতির কোনো খবর আমার দেশ পত্রিকার ভেতরে না থাকলেও তাদের শিরোনাম তারা করেছে ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ। এমনকি প্রায় 1 বছর আগে হয়ে যাওয়া ডাকসু নির্বাচনে নাকি ছাত্রলীগের দেওয়া প্যানেল ছিল, তারা বলছে যে শামীম হোসেন নামে যে ভিপি প্রার্থী আর যে জিএস প্রার্থী আরাফাত চৌধুরী, তাদের যে স্বতন্ত্র প্যানেলটা, এটা নাকি মূলত ছাত্রলীগের প্যানেল ছিল। এরকম করে নানা জনকে তারা এখন ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করছেন। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আবারও ডাকসু নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে, যদি নির্বাচনটা হতে না পারে, হতে নাও দেওয়া হয়, তাহলে ওই যে সাদিক কায়েম ফারহাদদের যে ডাকসু প্যানেল, সেই নির্বাচিত প্যানেলের ক্ষমতা যখন প্রায় শেষ হতে চলেছে, তখন যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সক্রিয় হয়ে উঠেছে বলা, এবং যত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনে শিবিরের বাইরে যারাই সংগঠিত হওয়ার চেষ্টা করছেন, তাদেরকেই ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করার বিষয়টা কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। এখন এই যে খবরটিতে আমার দেশ বলছে যে পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, জুলাই বিপ্লবের মাধ্যমে হলভিত্তিক দখল এবং দৃশ্যমান শক্তি প্রদর্শনের রাজনীতিতে ছাত্রলীগের পতন হলেও সংগঠনটির নেতাকর্মীদের বড় একটা অংশ এখনো ক্যাম্পাসগুলোয় সক্রিয়। ওই যে বলছিলাম, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আশঙ্কা না, আসলে সকল ক্যাম্পাসেই এই নমুনা, এই ইঙ্গিত পেতে শুরু করেছেন এরা। পত্রিকাটি বলছে, ছাত্রলীগের এই নেতাকর্মীরা সরাসরি সংগঠনের ব্যানার ব্যবহার না করে ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিগ্রাম গ্রুপ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্য ছাত্র সংগঠনের ছত্র ছায়ায় নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। মানে কিন্তু কোনোভাবেই, মানে যখন ছাত্রলীগ কোনো এককালে করতেন, কিংবা হয়তো ছাত্রলীগকে ভোট দিয়ে থাকতে পারেন, বা মনে মনে ছাত্রলীগ, এসব বিবেচনায় যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রত্ব, ডিগ্রি সব বাতিল হচ্ছে, তখন প্রকাশ্যে ছাত্রলীগ করার উপায়টা কি? কাজেই তারা টেলিগ্রাম গ্রুপে, ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগ করছেন, সেটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখন
আমার দেশ বলছে অনুসন্ধানে জানা গেছে প্রকাশ্য ও গোপন দুটো অংশে বিভক্ত হয়ে কার্যক্রম চালাচ্ছে নিষিদ্ধ সংগঠনটি। একাংশ ক্যাম্পাসের ভেতরে এবং অন্য অংশ ক্যাম্পাসের বাইরে সক্রিয়। ক্যাম্পাস ভিত্তিক অংশটি মূলত তথ্য আদান প্রদান ও সমন্বয়ের দায়িত্ব পালন করছে। এরপর সক্রিয় যেভাবে নিষিদ্ধ সংগঠনটি এ বিষয়ে তথ্য দিতে গিয়ে আমার দেশ পত্রিকা লিখছে যে ক্যাম্পাসের আশপাশে আজিমপুর, জাংখারপুল, ধানমন্ডি, হাজারিবাগ, মোহাম্মদপুর, ফার্মগেট, মিরপুর এলাকায় গোপনে অবস্থান করছেন সংগঠনটির সিংহভাগ নেতাকর্মী। তারাই ঝটিকা মিছিল ও পোস্টারিং সহ বিভিন্ন কার্যক্রম চালানোর চেষ্টা করছেন। আরে ছাত্রলীগ তো মাসের পর মাস ধরে ব্যানার দিয়ে তাদের নেতাদের নাম দিয়ে, মানে মাস্ক ছাড়া, তারপর মিছিলে কারা কারা অংশগ্রহণকারী ছিলেন সেসবের বিবৃতি সংবাদ মাধ্যমে পাঠিয়ে তারপর ভিডিও ছবি প্রকাশ করে এই মিছিল করছেন। কাজেই সেটাকেই বা ছদ্মবেশে বলি কি করে, সেটা নিয়ে নিশ্চিতভাবেই প্রশ্ন জাগে। এরপরে আমার দেশ পত্রিকা মনে করাচ্ছে যে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার বেড়েছে, যে তারা 2 মে ঝটিকা মিছিল করেছে, তারা 20 মে অপরাজেয় বাংলার পাদদেশে মিছিল করেছে, তারপর 1 জুন ডাকসুর সামনে দাঁড়িয়েছে, 5 জুন জহুরুল হক হলে তোফায়েল আহমেদের ব্যানার লাগিয়েছে। সব কিছু মনে করিয়ে দিয়ে তারা বলছে গত ডাকসু নির্বাচনেও গোপনে প্যানেল দেয় নিষিদ্ধ ছাত্রলীগ। মানে যখন ডাকসু নির্বাচন হয়েছে সারা ক্যাম্পাস ছাত্র শিবিরের পূর্ণ দখলে, ছাত্র দল পর্যন্ত ওই ডাকসু নির্বাচনের সময়ও মন মতো হলে হলে প্রচারণা চালাতে না পেরে, ভোটের দিনও ভোটারদের কাছে যেতে না পেরে কেমন ক্ষেপে উঠেছিল তো আপনাদের মনে আছে। মানে ওই অন্তর্বর্তীকালীন সরকারের আমলের ভিসি কে গিয়ে তখন ছাত্রদল সভাপতি এবং নেতৃবৃন্দ টেবিল চাপড়ে বলে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা শিবির প্রশাসন ঘোষণা করতে চান। তো সেই অবস্থায় নাকি ওই সময়ে 2025 সালের ডাকসু নির্বাচনেও নাকি ছাত্রলীগ প্যানেল দিয়ে ফেলেছিল এবং হল সংসদ নির্বাচনগুলোতে এখন আমার দেশ সহ মানে ছাত্র শিবির, আওয়ামী লীগ বিরোধী শক্তি নানা জনকে এখন ছাত্রলীগ হিসেবে চিহ্নিত করে ফেলেছেন। তারা বলছেন ডাকসু নির্বাচনে ছাত্রলীগের পক্ষে সূর্য সেন হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আয়ান আব্দুল্লাহ নির্বাচন করেছেন, গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মোহাম্মদ রিয়াজ প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ সভাপতি ছিলেন 15 জুলাই সেই মাজহারুল কবির শয়নের অনুসারী। এরপর পত্রিকাটি বলছে যে এছাড়াও ডাকসু নির্বাচনে ইশাখা বাসরুটের সাবেক সভাপতি রাজিন হোসেন, সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী আবিদ আব্দুল্লাহ এরাও যে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করেছেন, এরা নাকি সবাই ছাত্রলীগের পক্ষ থেকে নির্বাচন করেছেন এবং তারা তথ্য বিশ্লেষণে বের করে এনেছেন যে এই আবিদ আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আগে ছাত্রলীগের কট্টর অনুসারী ছিলেন। আরে হাসনাত আব্দুল্লাহ সার্জিসরাও তো কট্টর অনুসারী ছিলেন। ছদ্মবেশের কথা খুঁজতে গিয়ে তারা বলছে যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছোট ছোট বৈঠকের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠনটি। অনুসন্ধানে জানা গেছে যে আবিদ আব্দুল্লাহ নামে তাদের ছাত্রলীগ বলে সন্দেহ যেই শিক্ষার্থীকে, সেই শিক্ষার্থী নেক্সট জেন বাংলাদেশ নামে একটা সামাজিক সংগঠন তৈরির চেষ্টা করছেন এবং এই ক্যাম্পাসে ছাত্রলীগের যে অংশটি তৎপর, এরা কেউ সাংস্কৃতিক সংগঠন, কেউ স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম কিংবা অরাজনৈতিক ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব তৈরির চেষ্টা করছেন। দেখেন ছাত্রলীগ কখনো বলে নাই তারা ক্যাম্পাসে নিষ্ক্রিয় হয়ে গেছে। এমনকি আমার সঙ্গে সাক্ষাৎকারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ইনাম তারা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এখনো সক্রিয় অবস্থান আছে, তাদের নেতা কর্মী শিক্ষার্থীরা এখনো সক্রিয় আছেন, তারা ছাত্রলীগের রাজনীতিতেই বিশ্বাস করেন এবং দিনে অন্তত 100 ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মীর সাথেও তাদের কথা হয়। এমন কথাও একবার ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ইনান আমার সঙ্গে সাক্ষাৎকারেই বলেছেন। কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের কোথাও বা কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে গেছে সেটা তো তারা কখনোই বলে নাই, বা পৃথিবীর কোথাও সংগঠনকে নিষিদ্ধ করলেই এমন ঘটনা ঘটিয়ে ফেলা যায় না। কাজেই এখন ছাত্রলীগ বিরোধী শিবির, আওয়ামী লীগ বিরোধী শিবির যতই দেখছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ সংগঠিত হয়ে উঠছে এবং সেটা টের পাওয়া শুরু করেছে, তখন নিশ্চিতভাবে তাদের সংখ্যা বাড়ছে। আর একই সাথে বাড়ছে ছাত্রলীগের প্রকাশ্য উপস্থিতি জানান দেওয়ার সাহস। মেহের আফরোজ শাওন একজন অভিনয় শিল্পী, শিশু শিল্পী হিসাবে তিনি নাচ, গান, অভিনয় সবকিছুতেই পারদর্শিতা দেখিয়েছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশে তার অভিনয় এবং গান এই দুইয়েই
নিজের অবস্থান করেছেন। তাকে যদিও মানুষ পরিচয় করাতে ভালোবাসে প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী হিসাবে, কিন্তু এই মুহূর্তে শাওনকে নিয়ে আলাপ তোলার কারণ তার পূর্ব পরিচয় নয়, বরং তিনি বর্তমানে এই ভয়ঙ্কর বাংলাদেশে ভয়ঙ্কর প্রতিকূলতার মধ্যেও যে বিপ্লবের কামান দাগিয়ে দিয়েছেন, সেজন্যই তার প্রতি শ্রদ্ধা জানাতে এই ভিডিও। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশে যে ভয়ঙ্কর সন্ত্রাসের ঘটনা ঘটেছিল, আর যে সন্ত্রাসকে বাংলাদেশের একদল মানুষ বিপ্লব, অভ্যুত্থান, যুদ্ধ ইত্যাদি বলে মহিমান্বিত করতে চায়, সেই তথাকথিত বিপ্লব, অভ্যুত্থান কিংবা যুদ্ধের বেলুনটি মেহের আফরোজ শাওন ফুটো করে দিয়েছেন। শুধু ফুটো করে দিয়েছেন বললে ভুল হবে, তিনি আসলে বলেছেন জুলাই সিডিআই। আমি ভাই সিডিআই সম্পর্কে কিছু বলবো না। ইতিহাস যে ভবিষ্যতে শাওনের এই বিপ্লবী ভাষায় জুলাই সিডিআই কে মনে রাখবে, কোনো অভ্যুত্থান বা বিপ্লব হিসাবে নয়, সেটা শাওন প্রমাণ করে দিয়েছেন। কারণ শাওন মানে তো বৃষ্টি, বৃষ্টিতে মানুষের মন শান্ত হওয়ার কথা, কিন্তু শাওনের এই জুলাই সিডিআই, তথাকথিত জুলাই বিপ্লবীদের ভেতরে বাইরে সর্বত্র যে আগুন জ্বালিয়ে দিয়েছে, তাতে আসলে একে শাওন বিপ্লবী বলা উচিত। জুলাই শেষ, বরং ওদের কথিত বর্ষা বিপ্লব আসলে শাওন বিপ্লবে উল্টে গেছে, তা ওরা বুঝতে পেরেছে। আর বুঝতে পেরেছে বলেই শাওনকে আঘাতের মূল্য ধরেছে মাত্র 2 লাখ টাকা। শাওন কি জুলাইকে সিডিআই করেছেন, নাকি জুলাই পন্থীরাই নিজেদের হাতে জুলাইকে সিডিআই বানিয়েছেন? সত্যটা হলো শাওন শুধু এই জুলাই সিডিআই শব্দটি লিখেছেন, বাস্তবতা তৈরি করেছে তারা নিজেরাই, মানে সেই কথিত জুলাই যোদ্ধা, জুলাই বিপ্লবী, জুলাই সন্ত্রাসীরাই। এটা মনে রাখতে হবে যে যখন আবু সাইদকে নিয়ে শাওন পোস্ট দিয়েছিলেন, তখন এই একই শাওন এই জুলাই যোদ্ধাদের কাছে ছিলেন প্রায় পবিত্র শিল্পী, বিবেকবান মানুষ, মানবিক কণ্ঠস্বর, বিপ্লবী। আর যখন তিনি তাদের তাণ্ডব, ভণ্ডামি, দুর্নীতি, মপতন্ত্র, লুটপাট, প্রতারণা, মানুষ হত্যা করা নিয়ে ব্যঙ্গ করে পোস্ট দিলেন, তখনই তিনি হয়ে গেলেন আক্রমণের লক্ষ্যবস্তু। এর নাম রাজনীতি নয়, এটা আসলে জুলাই সিডিআই। জুলাই আগস্টে সাধারণ মানুষের একটি অংশ কোটা আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিল, এটা অস্বীকার করে না কেউ। কারণ সাধারণ মানুষ তখনও বুঝতে পারেনি যে এই কথিত আন্দোলনের পেছনে কি ধরনের রাজনৈতিক দুরভিসন্ধি, বিদেশি ছক, ডিপ স্টেটের খেলা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পুনরুত্থানের আয়োজন চলছে। 3টে জুলাই যে একই, তা আমি আসলে এর আগে প্রমাণ করেছি আপনাদেরকে। শেখ হাসিনা সরকারেরও ব্যর্থতা ছিল নানা রকম। আন্দোলনের মোটিভ বুঝতে দেরি হয়েছে, রাষ্ট্রযন্ত্রের ভেতরে থাকা বিভ্রান্তকারী শক্তিগুলোকে বিশ্বাস করা হয়েছে। সবচেয়ে বড় কথা, সেনাবাহিনী, বিদেশিরা সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশে সরকার পরিবর্তন ঘটিয়েছে। আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই দেশকে ঠেলে দেওয়া হয়েছে এক ভয়ঙ্কর অন্ধকারে। কোন বিশ্বাস? মানুষ যে সাধারণ মানুষকে যে বিশ্বাস করানো হয়েছিল এটা আন্দোলন, এটা গণ অভ্যুত্থান, সেই বিশ্বাস। কিন্তু মানুষের সেই প্রথম ভুল আর আজকের বাস্তবতা এক নয়। মানুষ এখন বুঝতে পেরেছে লাল থেকে ক্রমশ কালো হয়ে যাচ্ছে মানুষ, এবং প্রকাশ্যেই বলছে যে আমরা ভুল বুঝেছিলাম, আমাদেরকে ভুল বোঝানো হয়েছিল। মানুষ এখন দেখছে, আর সেই কারণেই জুলাই চেতনা বলে কোন স্থায়ী নৈতিক শক্তি আসলে তৈরি হয়নি। জুলাই অভ্যুত্থান বলে কিছু নেই, জুলাই শেষ। কারণ জুলাই চেতনা বলতে আসলে কি বোঝায়? বঙ্গবন্ধুর স্মৃতি ভাঙা, 32 নম্বর ভাঙা, 7 বীর শ্রেষ্ঠ সহ মুক্তিযুদ্ধের প্রতীকগুলোকে অপমান করা, সারা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে উধাও করে দেওয়া, মুজিববাদ, মুর্দাবাদ বলা, 72-এর সংবিধানকে ডাস্টবিনে ফেলে দেওয়ার ভাষা, মুক্তিযুদ্ধকে 2024 সালের সন্ত্রাসী উল্লাসের সঙ্গে এক পাল্লায় ওজন করার চেষ্টা, পাকিস্তানি কূটনৈতিক উপস্থিতির সামনে উল্লাস, আইএস, আল কায়েদার প্রতীকী পতাকা নিয়ে মিছিল, ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে বাংলাদেশ জাতীয়তাবাদকে পাকিস্তানি রাজনৈতিক শব্দভাণ্ডারে ফিরিয়ে নেওয়া, এগুলো যদি জুলাই চেতনা হয়, তাহলে এই চেতনা তো বাংলাদেশের নয়, বরং
বাংলাদেশ বিরোধী। 1971 সালে এই সব চেতনা দিয়েই জামায়াত ইসলামী পাকিস্তানি বাহিনীর সঙ্গে বাঙালি হত্যা করেছে, আর তার বিপক্ষে বাঙালি বিজয়ী হয়েছে, স্বাধীনতা অর্জন করেছে। ফলে 71-এ যারা পরাজিত হয়েছিল তারা আবার তাদের সেই চেতনা ফিরিয়ে আনতে চায়। এটাই তো জুলাই চেতনা। আর বাংলাদেশ বিরোধী একটি ঘটনাকে ঘিরে কোনো জাতীয় চেতনা যে তৈরি হতে পারে না, তা বিগত 2 বছরে প্রমাণ হয়ে গেছে, তৈরি হওয়া সম্ভব নয়। জুলাইকে সিডিআই বানিয়েছে এই দিনগুলো, গত 2 বছর, মানে যেদিন মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা পরানো হয়েছে, শিক্ষকদের উপর মব তৈরি করা হয়েছে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করে বছরের পর বছর কারাগারে রাখা হচ্ছে, হামলা, চাকরিচ্যুত এবং চরিত্র হননের উৎসব চলেছে সারা বাংলাদেশে, যেদিন মিডিয়া হাউসের সামনে মব দাঁড়িয়েছে, মিডিয়া হাউসে আগুন দিয়েছে, উদীচিতে আগুন দিয়েছে, ছায়ানটে আগুন দিয়েছে, সত্যিকারের সাংবাদিকদের সরিয়ে দলীয় মুখপাত্র বসানো হয়েছে, যেদিন সংস্কৃতি বন্ধ করে দেওয়া হয়েছে, বাঙালি সংস্কৃতিকে আঘাত করা হয়েছে, শিল্পকলার উপর হামলা হয়েছে, নাটক, গান, আবৃত্তি, আলোচনা সবকিছু মবের অনুমতির উপর নির্ভরশীল হয়েছে, মাজারে হামলা হয়েছে, হিন্দু মন্দির ভাঙা হয়েছে, আর তার বদলে পাকিস্তানি কাওয়ালি, সাম্প্রদায়িক পতাকা এবং মুক্তিযুদ্ধ বিরোধী স্লোগানকে নতুন জাতীয় রুচি হিসাবে বাঙালির উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এভাবে চেতনা নির্মাণ হয় নাকি চেতনার ধ্বংস হয়? জুলাই প্রমাণ করে দিয়েছে এভাবে চেতনা নির্মাণ করা যায় না। যতই জুলাই জাদুঘর করা হোক না কেন, যতই জুলাই ফাউন্ডেশন করা হোক না কেন, টাকার শ্রাদ্ধ ছাড়া জুলাই চেতনা বা জুলাই বিপ্লব বলতে কিছু নেই। জুলাই শেষ। আর এখন দেখুন সর্বশেষ কি হয়েছে, নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়েছে। একজন ছাত্রকে দিয়ে বলানো হয়েছে যে জুলাই সিডিআই, সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক মাধ্যমে। এই ঘটনার পরে শাওন লিখেছিলেন নেত্রকোনা তার শ্বশুর বাড়ি। এই কথা জেনে তার ভালো লাগছে। সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর, যিনি কিনা আবার যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাদেরও প্রসিকিউটর ছিলেন, তাদেরও আইনজীবী ছিলেন, সেই তাজুল ইসলাম সহ অনেকেই শাওনকে গ্রেপ্তারের দাবি তুলেছেন। কিন্তু যারা বাঙালির স্মৃতিস্তম্ভে আগুন দিল, মুক্তিযুদ্ধের স্মৃতি পুড়িয়ে দিল, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘর পুড়িয়ে দিল, তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটরের কোনো পদক্ষেপ নাই, কোনো দাবি নাই। এই যে নির্বাচনী ন্যায় বিচার সিলেক্টিভ জাস্টিস, এটা প্রমাণ করে যে আইন শুধু এখানে হাতিয়ার, ন্যায় বিচারের যন্ত্র নয়। যে ট্রাইব্যুনাল গঠিত হয়েছে তা শুধু শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য করা হয়েছে, বাকি সব ভুয়া। জুলাই শেষ, জুলাই শেষ। জুলাইকে সিডিআই বানিয়েছে আরো সেই রাজনীতি যেখানে নারীর বিরুদ্ধে অশ্লীল স্লোগান হয়, গয় রহ বাংলাদেশে ধর্ষণ হয়, শিশু মুক্তি পায় না, রাজনৈতিক প্রতিপক্ষকে মানবিক মর্যাদা থেকে নামিয়ে আনার চেষ্টা হয়, আর নারী শিল্পী ভিন্ন মত প্রকাশ করলেই তার ব্যক্তি জীবন নিয়ে কুৎসার বাজার বসে। শাওনের বিরুদ্ধে যা চলছে তা কোনো রাজনৈতিক সমালোচনা নয়, এটি নারী বিদ্বেষ, মগতন্ত্র এবং ক্ষমতাসীন সংস্কৃতির নগ্ন প্রদর্শনী। শাওন ধূমপান করেন কিনা, হুমায়ুন আহমেদের সম্পত্তির ভাগ কে পেল, গাঁজা খেয়ে গান গাইলেন কিনা, এসব কাদা মাখা প্রচারণার পেছনে একটাই উদ্দেশ্য, তার কণ্ঠ বন্ধ করে দেওয়া। কারণ যারা যুক্তি দিয়ে জবাব দিতে পারে না তারা চরিত্র নিয়ে নামে, যারা ইতিহাস দিয়ে জবাব দিতে পারে না তারা জুতো পেটা করতে চায়, তারা অনলাইনে অফলাইনে তারা নোংরা ভাষায় আক্রমণ করে। আর আক্রমণের লক্ষ্যবস্তু যদি নারী হয় তাহলে তো চরিত্র হচ্ছে প্রথম প্রধান বিষয়। তার বাংলাদেশে এই জুতো পেটা করার রাজনীতি প্রমাণ করছে যে জুলাই আসলে কোথায় এসে দাঁড়িয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার, যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়কও বটে, আসলে শিবির, আসলে মুক্তিযুদ্ধ বিরোধী, আসলে রাজাকারের বাচ্চা, তিনি যখন প্রকাশ্যে ঘোষণা দেন যে শাওনকে পিটিয়ে রক্ত বের করতে হবে বা রক্ত বের করতে পারলে 2 লাখ টাকা দেওয়া হবে, তখন তিনি শুধু একজন শিল্পীকে হুমকি দেন না, তিনি জুলাই রাজনীতির আসল মুখোশটা উন্মোচন করেন। জুলাই সন্ত্রাস যে জুলাই সন্ত্রাস, গণতন্ত্র নয়, একটি মবের দরপত্র, বুঝতে পারছেন? সেটা সালাউদ্দিন আম্মার বলে দিয়েছে। এটি রাজনীতি নয়, এটি সহিংসতার দোকান।
আর যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে এই আম্মার জিএস, সেখানে ভিপি হলেন যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থী মোস্তাকুর রহমান। এই যে জুটি দেখুন আপনি, এই এটাই হচ্ছে জুলাইয়ের রাজনৈতিক অধিকার, এটাই হচ্ছে জুলাইয়ের রাজনৈতিক উত্তরাধিকার। জামায়াতের দ্বারা শিবিরের জন্য, জঙ্গিদের প্রয়োজনে এই জুলাই সন্ত্রাস, জঙ্গিদের দ্বারা এই জুলাই সন্ত্রাস। জুলাইপন্থীরা বলে মানুষ তাদের সঙ্গে আছে, কিন্তু বাস্তবতা হলো মানুষ এখন ভয়ঙ্করভাবে প্রতারিত। যে সাধারণ মানুষ একসময় ভেবেছিল এটি হয়তো অধিকার আদায়ের আন্দোলন, তারা এখন দেখছে এর ফলাফল হলো চাঁদাবাজি, দখল, মামলা, মব, লুটপাট, প্রশাসনিক প্রতিশোধ, ঘুষ, দুর্নীতি, সাংস্কৃতিক সন্ত্রাস এবং মুক্তিযুদ্ধ বিরোধী উল্লাস। বন্যার্তদের নামে টাকা তুলে আত্মসাৎ, সমন্বয়কদের বিলাসী জীবন, হোটেল ভাড়া করে হোটেলের পয়সা না দেওয়া, মাদক, যথেচ্ছ যৌনাচার, পাজেরো রাজনীতি, বিদেশি প্রভাব, গোপন চুক্তি আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের যে অভিযোগ মানুষের মুখে মুখে, সেগুলোই আজ জুলাইয়ের জনমতকে আসলে গ্রাস করে ফেলেছে। প্রতারিত মানুষ তাই এখন জুলাইকে ভালোবাসছে না, মানুষ জুলাইকে ঘৃণা করছে, ভয় পাচ্ছে এবং একটি মহা প্রতারণা স্মৃতি হিসাবে মনে রাখছে, সেই জন্য স্মৃতি পুড়িয়ে ফেলতে চাইছে। জুলাই চেতনা আসলে তৈরি হয়নি, তৈরি হয়েছে জুলাই বিতৃষ্ণা। এর মধ্যে রাজনৈতিক দল নামে একটা নতুন খোলা রাজনৈতিক দোকান বলছে শাওনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, কারণ তিনি একটি শব্দ লিখেছেন জুলাই সিডিআই। কিন্তু যারা প্রকাশ্যে আঘাতের পুরস্কার ঘোষণা করছে, শাওনকে রক্তাক্ত করার জন্য পুরস্কার ঘোষণা করছে, যারা মব উস্কে দিচ্ছে, যারা মুক্তিযুদ্ধের স্মৃতি ভেঙে ফেলছে, সাংবাদিক পেটাচ্ছে, শিল্প সংস্কৃতি বন্ধ করে দিচ্ছে, নারীকে অপমান করে রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলা করছে, তাদের বিরুদ্ধে আইনটা কোথায়? আইন যদি শুধু শাওনের পোস্ট দেখে আর রক্তের ঘোষণা না দেখে, তাহলে সেটা আইন নয়, সেটা ভাড়াটে লাঠি। ক্ষমতা যাকে ভাড়া করে নাম দেয় আইন। আর এই লাঠি যে সরকারের হাতে, তারেক রহমানের বিএনপি সরকার, অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ, তারাও আজ জানে যে এই মব সংস্কৃতি একদিন বুমেরাং হবে, কারণ মব একবার অভ্যস্ত হলে সে শুধু একদিকে যায় না, সে ঘুরে আসে। ইতিমধ্যেই তারেক রহমানের সরকারকে নামিয়ে ফেলার জন্য ঘোষণা দিয়েছে জামায়াতের এক আইনজীবী। হঠাৎ সে গজিয়ে উঠেছে এবং মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে নিয়ে নোংরামো করা ছাড়া তার আর কোনো কাজ নেই। সিনিয়র সাংবাদিক মিথিলা ফারজানা তার ফেসবুক পোস্টে ঠিকই বলেছেন, এখন আমাদের অবস্থান স্পষ্ট করার সময়। পক্ষ আসলে দুটি, মুক্তিযুদ্ধের পক্ষে অথবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। বাংলাদেশ থাকবে 1971-এর উপর দাঁড়িয়ে নাকি 2024-এর মবতন্ত্রের উপর, সেটাই মিথিলার প্রশ্ন, যেমন সেটা সারা বাংলাদেশের প্রশ্ন। আর শাওন এই প্রশ্নটিকেই আরো উচ্চকিত করেছেন। জুলাইপন্থীরা চায় ইতিহাস শুরু হোক জুলাই থেকে, তারা চায় বঙ্গবন্ধুকে মুছে ফেলে সমন্বয়ক বসাতে, তারা চায় মুক্তিযুদ্ধের সংবিধান সরিয়ে জুলাই সনদ বসাতে, তারা চায় জাতীয়তাকে বদলে দিতে সাম্প্রদায়িক উল্লাসে। এই প্রকল্পের বিরুদ্ধেই শাওনের জুলাই সিডিআই, একটি সাংস্কৃতিক প্রতিরোধ, একটি শব্দের বিপ্লব। শাওন তাই জুলাইকে অপমান করেননি, তিনি শুধু মানুষের মনে গত 2 বছর ধরে জমা হওয়া ঘৃণা, ব্যঙ্গ, হতাশা এবং ক্ষোভকে ভাষা দিয়েছেন। তিনি তাই বলেছেন যা লক্ষ লক্ষ মানুষ ভিতরে ভিতরে বলছিল, কিন্তু বলার সাহস পাচ্ছিল না। জুলাইপন্থীরা ভেবেছিল জুলাই দিয়ে তারা বাংলাদেশকে নতুন করে লিখবে। শাওন দেখিয়ে দিলেন জনগণ চাইলে সেই লেখার উপর এক লাইন লিখেই সব উল্টে দিতে পারে। জুলাইকে আপনারাই সিডিআই করেছেন, শাওন শুধু সেটা উচ্চারণ করেছেন, আর এই উচ্চারণটাই ইতিহাসে লেখা থাকবে। কারণ জোর করে বানানো চেতনা টেকে না, মিথ্যার উপর দাঁড়ানো বিপ্লব টেকে না, মবের উপর দাঁড়ানো রাষ্ট্র টেকে না। আর একেই বলে শাওন বিপ্লব। স্যালুট শাওন, আপনি দীর্ঘজীবী হন। বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি শাওন। ভালো থাকবেন সবাই।